সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা একটি মজার গল্প, নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে। স্টেশনের ধারে গোকুলের দোকান থেকে কেরোসিন দিচ্ছে শুনে তোতনের ঠাকুমা আহ্লাদে হাঁসফাঁস করে তাড়াতাড়ি একটা হাফ ক্যানস্ট্রা বের করে এনে হাঁক পারলেন, বাটুল ছুটে যা, এক্ষুনি সব তেল ফুরিয়ে যাবে, যা যা কুইক। এই একটি ইংরেজি শব্দ শিখে নিয়েছেন তোতনের ঠাকুমা কাজের লোকজনদের কাজে পাঠাবার সময় প্রয়োগ করতে। বাটুলের জন্য সর্বদাই এটি বলতে হয়। কেনা জানে বাটুল যেখানেই যায় বাঘের মাসি হয়ে যায়। কেরোসিন আনতে যাওয়ার পথে একটা ফলন্ত পেয়ারা গাছ চোখে পড়লেই তো হয়ে গেল। কিন্তু বাটুল ছাড়া আর যাবেই বাকি, কার এত সময় আছে? কেরোসিনের লাইন মানেই তো কম করে আধ মাইল লম্বা। বাসন মাজনি বাটুলের মার 8 বছরের ছেলে বাটুলে একমাত্র বেকার ব্যক্তি। তবে এখন বাটুল বেকার অবস্থায় ছিল না, রীতিমতো কর্মরতই ছিল। তাই ঠাকুমার তাগাদায় বিরক্ত হয়ে বলল, কুইক বললেই কুইক, মুড়ি গোলান শেষ হতে দাও অগ্রে। ওরে সর্বনাশ! তোতনের ঠাকুমা ছিট ফিটিয়ে ওঠেন, তোর ওই 1 বস্তা মুড়ি শেষ হতে যে গোকুলের দোকানে ঝাঁপ পড়ে যাবে। যা বাবা, লক্ষ্মী ছেলে, ছুটে যা, এসে খাস। এখন বরং এই নাড়ু দুটো খেতে খেতে চলে যা। এটি অবশ্যই ঘুষ। দুটো নারকেল নাড়ু একসঙ্গে কবে জোটে? বাটুল তাড়াতাড়ি হাতের মুড়ির ঠোঙাটা জানলার গড়াদের খাঁজে রেখে কুইক হাত পেতে বলল, কই দেও। আর পাওয়া মাত্রই মুখের মধ্যে পুড়ে ফেলে খালি টিনটা উঠিয়ে নিয়ে ছুট মারল। কিন্তু বেচারি বাটুল গোকুলের দোকানের সামনের লাইনের বহর দেখে ওদের পিছুতে তো দাঁড়াতে হবে। ছুট মেরে সামনের দিকে ঢুকে পড়তে গেলে যে কেউ রক্ষে রাখবে না, পিটিয়ে তক্তা বানিয়ে দেবে তা জানে বাটুল। আহা, মুড়ির ঠোঙাটা সঙ্গে নিয়ে এলেই হতো। কি আর করা, ক্ষণে ক্ষণে গা চুলকানো, মাথা চুলকানো আর মাটিতে পা ঠুকে মশা তাড়ানো ছাড়া আর কিছুই করার নেই। ঘন্টা 2 ওইভাবে হতে দিয়ে বাটুল দেখল তার সামনে এখনও 2 কুড়ি লোক, কিন্তু খেল খাতাম, শুধু বাতাসে তেলের সৌরভ বইছে। বাটুলের অবশ্য তাতে কিছু যায় আসে না। তেল পায়নি দেখে ঠাকুমা কীরকম চেল্লাবে তাই ভাবতে ভাবতে সৃষ্টচিত্তে খালির টিনটা পেটে চেপে ধরে 2 হাতে পিটোতে পিটোতে গলা ছেড়ে গান ধরল, তা ধিন ধিন রাম ছাগলে সাইকেল চালায় হাতি পারে ডিম, আহা তা ধিন ধিন। গানটা বাটুলের বিশেষ প্রিয়, কারণ তোতনদা তাকে এটি শিখিয়েছে সুর সহযোগে। আরও লাইন আছে, অত মুখস্থ নেই, তাই ওই 2 লাইনেই চালাতে চালাতে পা চালিয়ে আসছিল। হঠাৎ সামনের দিকে তাকিয়েই 3 ইঞ্চি জিভ বার করে গলা আর 2 পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে স্বয়ং গানের গুরু তোতনদা সাইকেল চেপে আসছে। সেও সাইকেলের হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে ব্যালেন্স ঠিক রেখে হুঙ্কার দিল, কি বলছিস রে ফলের ঝুড়ি? হ্যাঁ, তোতন বাটুলের ওই নামকরণ করে রেখেছে ফলের ঝুড়ি, কারণ তোতনের মতে ওর পেটটা নাকি একখানা তরমুজের মতো, মুখটা একখানা ডাবের মতো, নাকটা জামরুলের মতো, চোখ দুটো কালো জামের মতো, গলাটা ঘটি পেয়ারার মতো, আঙুলগুলো পাকা কলার মতো, আর হাত পা 4খানা শুকনো আখের মতো। ফলের ঝুড়িকে নিয়ে তোতনদার সর্বদাই মজা করে আর খেপায়। তবু বাটুল দাদাবাবু বলতে অজ্ঞান। তোতনও তাকে সুচক্ষে দেখে, কিন্তু সাইকেল চালিয়ে আস্তে আস্তে যদি কানের টিন পেটানোর তালের সঙ্গে খোলা গলায় বেজে ওঠে রাম ছাগলের সাইকেল চালায়, তাহলে নিজেই খেপে উঠবে না? হলেও বা এই উচ্চাঙ্গ সঙ্গীতের লাইনটি তো তারই অবদান। বাটুল শুকনো গলায় বলল, কিছু তো বলি নাই, শুধু তোমার শেখানো গান গাইছি। থাক, আর গান গাইতে হবে না, থাম। টিন নিয়ে কোথায় যাচ্ছিস? যাই নাই, ফিরছি। গেছলাম গোকুলদার দোকানে তেল ধরতে, গেল না, ফুইরে গেল। তা যাবেই তো, অকর্মার ধাড়ি। বাটুল একগাল হেসে বলল, তা যা কয়েছ,
তা তুমি এমন রোদ্দুর মাথায় কোথায় যাচ্ছ? তোতন গম্ভীরভাবে বলল, যাচ্ছি নিরুদ্দেশ হতে। হ্যাঁ? বাটুলের পেটের ওপর থেকে টিনটা গড়িয়ে পড়ে গেল। বাটুল সেদিকে ভ্রুক্ষেপ না করে ছুটে এগিয়ে এসে সাইকেলের হ্যান্ডেল চেপে ধরল। হে দাদাবাবু, নিরুদ্দেশ হতে যাবি কেন? হ্যাঁ, কেন আবার, জানিস না? তোতন আরও গম্ভীরভাবে বলল, আমার পরীক্ষার রেজাল্ট শুনিসনি? বাটুল কষ্টে ঢোক গিলে বলল, শুনেছি, 3rd ডিভিশন। আর বাড়িতে বকুনিগুলো শুনিসনি? বাটুল ভয়ে ভয়ে ঘাড় কাত করে, অর্থাৎ তাও শুনেছে। তবে এত অপমান সহ্য করে থাকতে পারে মানুষ? নিরুদ্দেশ যদি না হতে পারি, রেল লাইনে গলা দেব, ব্যাস। হ্যাঁ? বাটুল হঠাৎ চেঁচিয়ে উঠল, ও গো দাদাবাবু গো, অমন কাজ করো নি গো, মা তাইলে কেঁদে কেঁদে মরে যাবে, আর ঠাকুমা চিল্লি চিল্লে পাড়া মাথায় করবে। করুক, যার যা খুশি, আমি এই চললাম, আর ফিরছি না। যা, বাড়ি যা, কাউকে বলবি না আমার সঙ্গে দেখা হয়েছে, খবরদার। হঠাৎ ঝটকা মেরে সরিয়ে দিল বাটুলের হাত দুটো, বোঁ করে কেটে বেরিয়ে গেল। বাটুলে অবশ্য ছুটতে শুরু করলো পিছু পিছু। ও দাদাবাবু, তোমার পায়ে ধরি দাদাবাবু, নিহাত নিরুদ্দেশ হবে তো হও, রেল লাইনে গলা দিও নি। কিন্তু সাইকেলের সঙ্গে ছুটে কতক্ষণ পারবে, তা আবার কাঁদতে কাঁদতে। অনেকটা দূর থেকে দেখতে পেল দাদাবাবু সাইকেল থেকে নেমে সেটাকে স্টেশনের চায়ের দোকানের গায়ে ঠেকিয়ে দাঁড় করিয়ে রেখে চাওয়ালাকে কি একটা বলে ছুটে গিয়ে প্রায় ছেড়ে দেওয়া চলন্ত গাড়িটাকে চেপে বসল। বাটুলের চোখের সামনে দিয়ে রেলগাড়িটা বেরিয়ে গেল ধোঁয়া ছাড়তে ছাড়তে। বাটুলের সেই ধোঁয়ায় 2 চোখের ধোঁয়া দেখে ধপ করে মাটিতে বসে পড়ল। বসেই রইল বহুক্ষণ। আর বহুক্ষণ পরে হঠাৎ মাথায় হাত দিয়ে চাপড়ে তীর বেগে ছুটল বাড়ির দিকে। মনে পড়ল বাড়িতে খবরটা দেওয়ার ছিল। দাদাবাবু বলেছে বাড়িতে না বলতে, কিন্তু তাই কখনো পারা যায়? তোতনের ঠাকুমা বাটুলকে পাঠিয়ে পর্যন্ত ঘর বার করছিলেন কতক্ষণ ধরে। এলেই খালি জনতা স্টোভটায় তেল ভরে ভাড়ার ঘরে বসে আলাদা করে মোচার চপগুলো ভেজে নিয়ে ছুটির দিনে ছেলেদের খাওয়াবেন। তো হায় কপাল, বেলা গড়িয়ে দুপুর, আর কখন খাবে তারা মোচার চপ? এই সময় বাটুলের শূন্য হাতে আবির্ভাব। তেল কই? বাটুল সবাইকে মাথা নাড়ে। পাই নাই, ফুইরে গেল। পাও নাই, ফুইরে গেল? ফাঁকিবাজের রাজা, দুষ্টু বুদ্ধির শিরোমণি, রাস্তায় খেলা করে দেরি করেছিলে বুঝি? অপমানে বাটুলের মুখ লাল হয়ে ওঠে। খেলা করেছি? শুইতে দেখো গোকুলদাকে, কত বড় লাইন। ও, আমি যাব তোর গোকুলদাকে শুধোতে। তো তেল তো পাও নাই, টিনটা কোথায়? টিন? বাটুল আবার চোখে ধোঁয়া দেখে। তাই তো, টিনটা কখন কোন ফাঁকে উবে গেল? ভাবতে ভাবতে মনে পড়ল টিন বাজিয়ে গান গাইতে গাইতে আসছিল। হঠাৎ বড় বকুল গাছটার কাছে তোতনদাকে দেখে তারপর বাটুল তাচ্ছিলের গলায় বলল, তোমার টিন ওই বড় বকুল তলায় গড়াগড়ি খাচ্ছে। বটে? কেন শুনি? হঠাৎ তোকে ভূতে পেল নাকি? বাটুল সবেগে বলল, ভূতে আমাকে ধরবে কেন? ধরবে তোমার আদরের লাতিকে। নইলে তুচ্ছ কারণে এমন সুখের জীবন ছেড়ে নিরুদ্দেশ হতে চায়, রেল লাইনে গলা কাটতে চায়। পাস তো করেছে, ফেল তো আর হয় নাই। না হয় 3rd ডিভিশন, তার জন্যে। তোতনের ঠাকুমার রেগে আগুন হয়ে হাঁক পারে। বাটুলের মা, দেখো তো এসে তোমার ছেলে কেরোসিন আনতে গিয়ে টিন হারিয়ে 20 ঘন্টা পরে ফিরে এসে পাগল সেজে কী সব আবল তাবল বকছে। এইটুকু ছেলে এমন শয়তান গো, বকুনির ভয় পাগল সাজছে। অপমানের উপর অপমান। বাটুল চেঁচিয়ে ওঠে, পাগল সাজতেছি? দাদাবাবু চেয়ের জন্মের মতো চলে গেছে, তাই দেখে আমারে বলে মাথাটা পাগল হয়ে যাচ্ছে, আর তুমি কি না? ঠাকুরমার ডাকাডাকিতে বাটুলের মার সাড়া পাওয়া গেল না। গেছে বোধহয় কোথাও। তবে বাড়ির আর সকলে ছুটে এলো। ছুটির দিন তো, সবাই বাড়িতে এলেন। তোতনের ব্যাচেলর জ্যাঠামশাই, এখনও বিয়ে না হওয়া ছোটকা, বাপের বাড়ি বেড়াতে আসা বিয়ে হওয়া বড় পিসি, আর এখনও স্কুল পড়ুয়া আইবুড়ো ছোট পিসি। আর সবার আগে তো তোতনের মা। অনুপস্থিত শুধু তোতনের বাবা।
অফিসের কাজে কোথায় যেন ট্যুরে গেছেন। তো প্রত্যেকের প্রথম কাজ হলো অবশ্য বাঁটুলকে একপালা জেরা করা আর ধমক দেওয়া। ছুটকার হাতে দুটো গাঁটটাও ছুটল। এই তোর দাদাবাবুকে ভালোবাসা, নিরুদ্দেশ হয়ে চলে যাচ্ছে শুনে ছুটে গিয়ে আটকাতে পারলি না? কেমন করে আটকাবো শুনি? সাইকেলের সঙ্গে ছুটতে পারা যায়? মানুষ না পারো, তুমি ঠিকই পারো জাদু। ছাগলছানা ধরতে স্বাদ হলে মোটর গাড়িকে পাল্লা দিয়েও ছুটতে পারো। ঠিক আছে, আমি দাদাবাবুকে ভালোবাসিনি, হলো? ও আবার চোটপাট। এই সময়ই গাঁটটা। যাচ্ছিস কোথায়? দাঁড়িয়ে থাক। ভেবেছিস জেরা শেষ হয়ে গেছে? বাঁটুল ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, জেরা কিসের? আমি কি চোর? আহা, চোর কেন হবে তুমি? তুমি তো মহাপুরুষ। বলি দাদাবাবুকে রেলে চেপে চলে যেতে দেখেও ছুটে এসে খবর না দিয়ে অনেকক্ষণ বসে কাটালে কেন? জানি নে, মাথা গুইলে গেছিল। ও, মাথা গুইলে গেছিল? তো ঠাকুমা কেরোসিনের জন্য যে টাকা দিয়েছিল সে টাকা কোথায় গেল? কোথায় যাবে আবার? টাকার কি পা আছে না সাইকেল আছে যে পাইলে যাবে? যেখানে থাকা সেইখানেই আছে। হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দুটো 10 টাকার নোট বার করে সামনে ফেলে দেয় বাঁটুল। যাক, তবু ভালো। বড় পিসির তো সন্দেহ হচ্ছিল রাস্তায় খেলতে খেলতে টাকাটা কোথায় হারিয়ে ফেলেছে। খুদে শয়তানটা একটা আষাঢ়ি গল্প ফেটে তাক লাগাতে বসেছে। যাক, একটা সন্দেহ ভাঙলো, টাকাটা হারায়নি। তবে খেলে বেরিয়ে দেরি করে তেলের টিনটা কোথায় হারিয়ে ফেলে তেল না নিয়ে ফিরে এসেছে বলেই এই গল্প। দেখো, তোতন খানিক পরে ঠিকই ফিরবে। কোথায় বসে আড্ডা দিচ্ছে? নিরুদ্দেশ অমনি হলেই হলো। আর হতে যাওয়ার সময় সে কথা বলে যাওয়ার আর লোক পেল না বাঁটুল ছাড়া। আসলে ছেলেটা মহা ওস্তাদ। বাঁটুলের বয়সটা যে মাত্র 8, সে কথা কারোর বিশেষ মনেই থাকে না। তা থাকবেই বা কী করে? বাঁটুলের আহারটি যে 4 আষ্টে 32-এর তুল্য, আর কথাবার্তা 8 10 80-র তুল্য। কিন্তু বাঁটুলের গল্পটা যে স্রেফ গল্প সেটা প্রমাণ হলো কই? খানিকক্ষণ পর এসে পড়ল কই আড্ডাবাজ ছেলে তোতন। ক্রমেই বেলা বাড়ে, তার সঙ্গে ভয় বাড়ে। বেলা গড়িয়ে বিকেলে পৌঁছায়, হৃদয় বিকল হয়ে যায়। খাওয়া দাওয়া তো মাথায় উঠেছে। রান্নাঘরে যেমনকার তেমন সব রান্নাবান্না পড়ে আছে। নেহাত ঘরের দরজায় শেকল তোলা বলে বেড়াল মাছ দুধ খেয়ে যায়নি। ছেলেটা ফিরলে একসঙ্গে খাওয়া হবে। ভাবতে ভাবতে যদি দেখা যায় ছেলেটা ফিরলই না, কে আবার ভাত বেড়ে খেতে বসবে? বিকেল হয়ে যেতে তোতনের ছোটকা আর ছোট পিসি পাড়ায় খোঁজ করতে বার হলেন তার বন্ধুদের বাড়ি বাড়ি। সন্ধ্যার পর ফিরলেন তারা, এসে সংবাদ পরিবেশন করলেন। কেউ কিছুই জানে না, তাছাড়া নেইও সবাই। স্বদেশ গিয়েছে তার মায়ের সঙ্গে মাসির ছেলের জন্মদিনে কলকাতায়। পল্লব গেছে গ্রীষ্মে পিসির মেয়ের পরীক্ষা পাশের খাওয়া খেতে সপরিবারে। বাড়ি বন্ধ, পাশের বাড়ি বলে গিয়েছে। কিশলয়েরাও সবাই মিলে কলকাতায় গিয়েছে ছুটির দিনে আমোদ করতে। আর রঞ্জন, সব থেকে যে প্রাণের বন্ধু, সে নাকি পরশু থেকে কলকাতাতেই আছে মামার বাড়ি। কেউ কোনো হদিস দিতে পারল না। তার মানে বাঁটুলের কথাই সত্যি, আর সেটা বোঝা মাত্রই ভেঙে পড়ার পালা। তবে জ্যাঠামশাইয়ের ভাঙনটাই ধরা পড়ল প্রথম। তিনি উদ্দাম গলায় বলে উঠলেন, তা হবে না নিরুদ্দেশ? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে ছেলেটাকে এত অ্যানস্থা। এখনকার ছেলে এত অপমান সইবে কেন? এদিকে বিশ্বশুদ্ধ সবাই জানছে এবার খাতা দেখা হয়েছে ভুতুরে পদ্ধতিতে, অথচ সে ভেঙে পড়া ঠাকুমাও তেড়ে উঠে বললেন, তা হেনস্থা তো কাকা জ্যাঠা তোরা দুজনাই বেশি করলি। বংশের মুখ ডোবালি, বাড়ির মুখে চুনকালি দিলি। এ বাড়িতে কেউ কখনো 3rd ডিভিশন হয়নি, এরপর কুলিগিরি করে খেতে হবে। কখনো কলেজের চৌকাটেও ঢুকতে পারবি না। বলিস নি এসব? তুলোধনা করেছিস তো ছেলেটাকে? বরং মা বাবাই কিছু বলেনি, চুপ করেছিল। ঠাকুমার ন্যায্য কথা। জ্যাঠামশাই মাতৃবাক্যে আরও উত্তেজিত হয়ে বলেন, তো সেটাই তো বেশি হেনস্থা। চুপচাপের চাপে তো পাথরের চাপ। ভাবটা যেন তোমার মতন অক্ষরদের ছেলেকে বকতেও রুচি নেই, যেন তোমার ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামানো দরকার নেই। এতে ওর মনে দাগা হবে না? বেশ, ঠিক আছে, আমারই দোষ। তো বসে বসে গজালি করলে তো চলবে না, কাজ এগোতে হবে।
ছোটকু, এই ছোটকু। বড় পিসি দিক থেকে এসে বললেন, ছোটকু তো আবার বেরোলো। আবার বেরোলো? কোথায় বেরোলো? কেন? কে তাকে বেরোতে হুকুম দিল? ওহ, সবাই কর্তা। এখন এই যে টিভিতে রেডিওতে খবর পাঠাবো, কে নিয়ে যাবে? বড় পিসি অবাক হয়ে বলল, টিভি রেডিও? সে তো তাহলে কলকাতায় যেতে হবে। তা হবেই তো, কলকাতায় না গেলে কিছু হবে? এই শ্রীরামপুরে ঘরে বসে বসে কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই হবে না। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দরকার হয় নিজেই চলে যাব কলকাতায়। ফট করে উঠে গিয়ে একখানা খাতা আর একটা ডট পেন নিয়ে এসে হাঁক দিলেন, বৌমা, বৌমা। তোতনের পোশাকি নামটা কি জানো? বৌমা মানে তোতনের মা, জ্যাঠামশাইয়ের ভাদ্রবু। তবু ভাসুরের প্রশ্নে হাঁ হয়ে বললেন, নাম তোতনের? আপনি জানেন না? জ্যাঠামশাই বীর বিক্রমে বললেন, জানবো না কেন, নিজের ভাইপো, নাম জানবো না? তবে গোলমালে যদি ভুল ভাল হয়ে যায়। এই যে বড় বড় গাইয়েরা সভায় এসে গান গায়, গান কি তাদের মুখস্থ থাকে না? তবু হারমোনিয়ামের উপর গানের বই খাতা বিছিয়ে রাখে। কেন রাখে? নির্ভুল হওয়ার জন্যেই তো, বুঝলে না? সেই কারণে। তোতনের মা আসতে বলল, ভালো নাম তথাগত। তথাগত, কারেক্ট। তথাগত, তথাগত কি? ও, তথাগত রায়। রায়বাড়ির ছেলে যখন। হয়ে গেল 1 নম্বর। নম্বর 2, গায়ের রং। গায়ের রং কি? তোতনের মা আরও অবাক হয়ে, জানেন না? কি আশ্চর্য, 3 রাত দেখছি, জানি না। তবু তুমি হচ্ছে কি মা, তোমার কাছে ভেরিফাই করে নিচ্ছি। তোতনের মা আস্তে আস্তে বলল, ফর্সা। ঠাকুমা বলে উঠল, বৌমা, যা জানতে চাইছে কুইক উত্তর দাও, দেখছো তো রাত বেড়ে যাচ্ছে। ঠিক, তাহলে গায়ের রং ফর্সা। আচ্ছা, লম্বায় ক ফুট ক ইঞ্চি? তোতনের মার কাতর গলা, তা কি জানি, তা কি মেপে দেখেছি? মেপে রাখুনি? বলো কি বৌমা, রাজ্যশুদ্ধ লোক তাদের ছেলে মেয়ে মায়ের বাড়ির সবাইকে মেপে রাখে, আর তোমার একটা মাত্র ছেলেকে মেপে রাখুনি? এখন উপায়? ঠাকুমা বললেন, হ্যাঁ রে ভুলু, সবাই ছেলেপুলেকে মেপে রাখে। রাখে না? নিত্যদিন টিভিতে ডজনখানেক নির্দেশের ডেসক্রিপশন মানে বিবরণ শোনো না? কি লিখি 3 নম্বরে? ঠাকুমা তাড়াতাড়ি বলে, আমার মাথা ছাড়িয়ে প্রায় 4-6 আঙুল, তাই লিখে দে। তোমার মাথা ছাড়িয়ে লিখলেই তো হবে না, তোমার মাপটা কি লিখতে হবে তো। উঠে গেলেন, কোথা থেকে একটা গছ কাঠি নিয়ে এসে মাকে দাঁড় করিয়ে মেপে নিলেন। বুঝেছি। লিখলেন 5 ফুট 4 ইঞ্চি। যাক, অনেকটা এগিয়ে গেল। এখন চটপট বলো তো বৌমা, শরীরে কোথাও কোনো বিশেষ চিহ্ন আছে? ঠাকুমাই কুইক উত্তরটা দিয়ে দিলেন, ও মা, নেই আবার? ঘুটের চাপড়ার মতন একখানা জরুরি তো রয়েছে শরীরে। হ্যাঁ, তাই নাকি? খুব ভালো, খুব ভালো। জ্যাঠামশাই আহ্লাদে উচ্ছ্বসিত হলে, তা কই, কোথায় জরুল? আমি তো। এখন আর দেখবি কি করে? শৈশবে দেখেছিস, যখন কিছু না পড়ে উদম হয়ে বেড়াতো তখন দেখেছিস। তার মানে? ও, বুঝেছি। তো বৌমা, ছেলেটির কি তোমার সবই বিদঘুটে? যাতে অন্যের অসুবিধা ঘটে সেইটাই হবি। শনাক্ত করতে শরীরের কোনো বিশেষ চিহ্নটা কাজে লাগে, সেটা সবাইয়ের জন্য। তো চিহ্নটা গালে, মুখে কি হাতে পায়ে কোনো সভ্য জায়গায় রাখা যেত না? শিক্ষা দীক্ষার দরকার বৌমা, ছেলে শিক্ষা দীক্ষার দরকার। তো চুলোয় যাক চিহ্ন। এখন বলো, নিখোঁজ হওয়ার সময় পরনে কি ছিল? নিখোঁজ হওয়ার সময় পরনে? তোতনের মা এখনও চোখে আরও অন্ধকার দেখেন। সে বেচারি জানবে কি করে পরনে কি ছিল? তার ছেলের 100টা জামা প্যান্ট, কখন কোনটা পরছে, কখন কোনটা ছাড়ছে, কোনটা পরে বেরোচ্ছে, কে তার হিসেব রাখে? কোথাও যাওয়ার সময় কি বলে যায়? আর গেলেই কি মনে থাকে ছেলের পরনে চেক শার্ট ছিল না ডোরাকাটা, গোলাপি না নীল, সবুজ না হলদে, মাখন রঙা না ছাই রঙা, গাঢ় রং না হালকা রং? তখন তো একমাত্র প্রশ্ন থাকে, কোথায় যাচ্ছিস, কখন ফিরবি? তাই নিয়ে যাত্রাকালে তর্কাতর্কি, বকাবকি।
জ্যাঠামশাই গম্ভীরভাবে বলেন, বুঝলাম, এইটুকুও জানো না। এ ছেলে যদি নিরুদ্দেশ না হয় তো কে হবে? এত নেগলেক্টেড চাইল্ড, আশ্চর্য। বৌমা, দেখছো তো দিনের পর দিন নিখোঁজ নিরুদ্দিষ্টের বিবরণী কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া থাকে। নিখোঁজ হওয়ার সময় পরনে কী ছিল তাই যখন বলতে পারা যাচ্ছে না, তখন আর খোঁজ পাওয়ার আশা বৃথা। উপসে দুর্ভাবনায় ঝিমিয়ে পড়ছিলেন ঠাকুমা। আবার তেড়ে উঠলেন, আজ সবাই তো বাড়ি ছিলি, দেখে রাখতে পারিস নি? যত দোষ কি বৌমার? যত দোষ নন্দঘোষ। আচ্ছা বাবা, আচ্ছা, যত দোষ আমার। তুমিও তেমনই মা আমার। যাকে একখানা ছবি হবে। ছবি? হ্যাঁ, ছবি। তোতনের একখানা ছবি, মানে ফটো। কি একখানা ছবিও নেই ছেলেটার নাকি? জ্যাঠামশাই হঠাৎ কোঁচার খুঁট তুলে নাক মুছতে থাকেন। তারপর ধরা গলায় বলেন, এরপরও বলতে হবে ছেলেটা নির্দেশ হয়ে গিয়ে অন্যায় করেছে। এরকম অবহেলিত, অপমানিত, অভাগার বাড়ি থেকে বাইরেটাই শ্রেয় মনে হওয়া স্বাভাবিক। তাহলে হবে না? ছবি নেই? তোতনের মা কষ্টে বলেন, ছিল তো, বন্ধুদের সঙ্গে স্টুডিওতে গিয়ে তুলিয়েছিল তো শখ করে। কোথায় রেখেছে কে জানে। আমার কাছে বাড়ির সকলের গ্রুপ ফটো একখানা আছে। গ্রুপ ফটো নিয়ে আমি কি করব? টেলিভিশন অফিসে গিয়ে বলবো এই সবাই আমরা সপরিবারে নিখোঁজ হয়ে গিয়েছি? হোপলেস। আর এই আমার মেজো ভাইটির কথাই বলছি, জ্ঞানের বালাই মাত্র নাই। ট্যুরে যাওয়ার সময় পেল না, টুকি পালিয়ে যাচ্ছিল। এই মোক্ষম সময় একমাত্র ছেলেটা নিখোঁজ হয়ে গেল। উনি বাপ, ট্যুরে গিয়ে বসে থাকলেন। এদিকে বাড়িতে ছেলের একখানা ছবি পর্যন্ত নেই। ছেলের পরনে কী ছিল তা কেউ জানে না। ঘন ঘন কোচার খুঁট তোলেন জ্যাঠামশাই আর নাক মোছেন। তারপর গলা ছেড়ে বলেন, আর তোতনকেও বলি, নিরুদ্দেশ হওয়ার জন্য যখন বেরিয়েছিলে টেবিলে একখানা ফটো রেখে যেতে পারলি না? জানে তো ওটাই জরুরি, বাড়ির সবাই যখন কেয়ারলেস। তোতনের বড় পিসে হাই তুলে বললে, তা সত্যি দাদা, আমার দেওর তো বলে টিভিতে ছবি ওঠাবার জন্যেই এইসব ছেলেপুলে হঠাৎ নিখোঁজ হয়। দুদিন গা ঢাকা দিয়ে থাকে, ছবিটা উঠলেই ফিরে আসে। নইলে রোজ এই মুঠো মুঠো ছেলে হারিয়ে গিয়ে যায় কোথায়, থাকে কোথায়, খায় কি, পরে কি? ফিরে না এলে শুধু হারানো ছেলেপুলেদেরই তো রাজ্য ভরে যেত। তারা একযোগে তাদের জন্য একটা নিখোঁজ ল্যান্ডের দাবি তুলত। ভুলো ব্যঙ্গের হাসি এসে বলেন, তোর সব জানতা মহাজ্ঞানী দেওর আর কি জ্ঞান দিয়েছে তোকে? আমায় আবার কি জ্ঞান দেবে? তবে বলে যে অনেক ছেলেমেয়ে নাকি সিনেমায় একটু চান্স পাওয়ার আশায় বোম্বে চলে যায়, তারপর ফেরার পয়সা থাকে না, চান্সও পায় না, শেষমেশ রাস্তা ঝাড়ু দেয়, জুতো সাফ করে। থাম বুড়ি থাম, ওহ মাথা ধরিয়ে দিলি। টিভিতে ছবি উঠবে বলে বাড়ি থেকে পালিয়ে হারিয়ে যাবে? ছবি তোলার আর কোনো উপায় নেই? মাধ্যমিকে ফার্স্ট হওয়া যায় না, রাষ্ট্রপতির পদক পাওয়া যায় না? আরও কিছু বলতেন ভুলু। এই সময় ছোট ভাই পুলু এসে পড়ে বললেন, থানায় খবর দিয়ে এলেম। কলকাতায় লালবাজারে ফোন করেও জানিয়ে এসেছি। তবে ভরসার কথা, আজ সারাদিনে 300 মাইলের মধ্যে কেউ কোথাও রেল লাইনে গলা দেয়নি। জ্যাঠামশাই একটু নিশ্চিন্ত হয়ে বললেন, দেয়নি তা জানতাম। ছেলেটা তো হৃদয়হীন নয়, প্রাণে দয়ামায়া আছে। কিন্তু ফোনে কর্তব্য সারলেই তো হলো না। এখন তো একবার কলকাতায় যেতে হবে। কলকাতায়? এই রাত 10টায়? 10টা রাত এমন কিছুই না রে পুলু। নাইট শোয়ে সিনেমা দেখতে যাস না তোরা? বলছি, ডিসক্রিপশন অবশ্য কিছু পাইনি, একখানা ছবিও না। তবু তো একবার খবরটা দিয়ে আসতে হবে। এখন ওদের অফিস খোলা আছে? জানতাম এই কথাই বলবি। কথা কাটানো চিরকালের স্বভাব তোর। ঠিক আছে, কাল সকালেই যেও। তবে একখানা ফটো হাতে না করলে কোন মুখে যাবো তাই ভাবছি। আশ্চর্য, যত সব বুড়ো হাবড়া, পাগল, ছাগল, বোবা, কালা, মুটে, মজুর শখ করে নিখোঁজ হয়ে গেলে টিভিতে ছাপতে দিতে একটা অন্তত ছবি থাকে, আর বাড়িতে লেখা থাকে লোকটার নাম কি, মাপ কি, গায়ের রং কি, বয়স কত, নিখোঁজ হওয়ার সময় পরনে কী ছিল। অথচ আমাদের সবেধন নীলমণি ছেলেটার। ভুলো আবার কোঁচার খোঁট তুলে ঘন ঘন নাক মোছেন। তারপর বলেন,
যদি ভগবানের দয়ায় কখনো ফিরে আসে, কেউ একদম বকাবকি করবি না, আগে থেকেই বলে রাখছি। পুলু বলল, তুমি মনে রাখলেই হলো। কি আমি? হঠাৎ এই সময় সদর দরজার কড়া নড়ে উঠল। সর্বনাশ করেছে, নির্ঘাত পুলিশ! পুলু বলেই আবার পুলুর আগেই ভুলু নিজেই ছুটে গেলেন এবং পরক্ষণেই তার চড়া গলার চিৎকার শোনা গেল। পুলিশ কিসের তাই এবার জিজ্ঞেস করছিস? লক্ষ্মী ছাড়া গোয়ার গোবিন্দের ছেলে, সাপের 5 পা দেখেছো তুমি? হ্যাঁ, যা ইচ্ছে তাই করবে, না বলে কই নিরুদ্দেশ হয়ে যাবে তুমি, আর বাড়ির লোক থানা পুলিশ করবে না? নিরুদ্দেশ? ও, বাটলা বলেছে বুঝি? দেখাচ্ছি মজা। তো আপনারাই বা কি, পাগলটাকে খেপাতে কি বলেছি তাই নিয়ে একেবারে থানা পুলিশ? শুধু থানা পুলিশ কেন, টিভিতেও তো খবর দিতে যাচ্ছিলেন, নেহাত একটা ছবির অভাবে। চমৎকার! চমৎকার মানে? এইভাবে বাড়িতে না বলে কেউ? বাহ, না বলে কেউ আবার কি? মাকে তো বলে রেখেছিলাম আমরা 3 বন্ধু এবারে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করব। ইচ্ছে মতো বেড়াবো, ঘুরবো, সিনেমা দেখবো, রেস্টুরেন্টে খাবো। আর মার থাকতে পারেন না, প্রায় চেঁচিয়ে উঠে বলেন, বলে রেখেছিলি? কবে বলেছিলি? বাহ, গত বছর 15ই আগস্ট বলিনি তোমায়? সামনের বছর 15ই আগস্ট আমরা যা খুশি তাই করব। গত বছর? মা আর কিছু না বলে সোজা রান্নাঘরের দিকে চলে যান। ইত্যবসরে বাড়িতে রব উঠে গিয়েছে। এসেছে এসেছে! ঠাকুমা আর পিসিমা এক হাত নেওয়ার জন্য ঝাঁপিয়ে আসছিলেন। ভুলু আঙুল তুলে বললেন, নো নো, কেউ একটি কথা নয়, তোমাদের বকাবকিতেই ছেলেটার মনে এত দুঃখ। আমাদের বকাবকিতে? তুই তো রাত দিন তুলোধনা করছিস ছেলেটাকে। আমার কথা বাদ দাও, আমি যা করি ওর ভালোর জন্যই করি। তো এখন আর রাত দুপুরে পঞ্চব্যঞ্জন রাঁধতে বসে না, চালে ডালে চড়িয়ে দাও, খান কতক বরং বেগুনি ভেজো, আর গোটা কতক ডিম। পেটের মধ্যে রাম রাবণের যুদ্ধ চলছে, সেই সকালে যা চা খাওয়া হয়েছে। 2খানা পাঁপড়ও না হয় ভেজো। উফ, পেটের মধ্যে আবার দেখছি যোগব্যায়াম শুরু হয়ে গেল। তোতন অবাক হয়ে বলে, সে কি, তোমরা সারাদিন খাওনি নাকি? ঠাকুমা মারমুখী হয়ে তেড়ে আসেন। বলতে লজ্জা হচ্ছে না বাদর ছেলে? মা ফের, তুমি থামবে? জ্যাঠামশাই আবার চুপ করতে বলেন। কি বললাম? তবে তোমাকেও বলি প্রভু তথাগত, এই দণ্ডে একটি কাজ করতে হবে, করে তবে জলগ্রহণ। ও, তোমার বোধহয় আর খাওয়া দাওয়ার দরকার নেই, গা থেকে যা চপ কাটলেট মুরগি পোলাওয়ের সুবাস ছাড়ছে। তা থাক, চটপট এই খাতাটায় লিখে ফেলো দেখি তোমার নাম, ধাম, বয়স, গায়ের রং, উচ্চতা, ওজন। আর কাল সকালেই প্রমোথেসের স্টুডিও থেকে একখানা ভালো মতো পোজ দিয়ে ফটো তুলিয়ে আসবে। ভবিষ্যতের কোনো অসুবিধা রাখতে চাই না আমি। যাওয়ার সময় টাকা নিয়ে যেও আমার কাছ থেকে। হঠাৎ কোন অন্ধকারের কোণ থেকে বেরিয়ে আসে একটি ঘন কালো ছায়ামূর্তি। হেই দাদাবাবু, তাহলে আমাকেও সাথে নিয়ে গিয়ে একটা পোস্ট করে ফটো তুলে দিও, আর খাতা এইসব নেকানেকি করে দিও। ও মা, কী কাণ্ড! তুই আবার এসব কি করবি? বাটুল তাচ্ছিল্যের গলায় বলে, আমি আবার কি করব? তোমাদের ভবিষ্যতের সুবিধার জন্যই বলা। আমাদের ভবিষ্যতের জন্য? সবাই হাসতে থাকে, হাসির ঢেউ বয়ে যায় সারা ঘর জুড়ে। তুই আবার কোথায় ছিলি রে ফলের ঝুড়ি? ফলের ঝুড়ি আরও তাচ্ছিল্যের গলায় বলে, কোথায় আবার? স্টেশনের ধারে ভেবে বসে থেকেছি রাত ভোর যত ট্রেন আসে দেখব। যদি দেখি দাদাবাবু নির্যশ ফিরল না, আমিও যেদিকে 2 চোখ যায় চলে যাব। হ্যাঁ, তো দেখলাম মা কালীর দয়া হলো, ট্রেন থেকে নামলো দাদাবাবু, চায়ের দোকান থেকে সাইকেলটা নিল, বো করে বেরিয়ে এলো। আমিও তো এখন গুটি গুটি হাঁটা দিলাম, এই যে যখন। আর তারা কি? তোতন বলল, ইস কি বোকা, এতখানি হেঁটে মরলি, আমায় ডাকলি না কেন? সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে আসতাম। বাটুল সতেজে বলে, আহারে, বাটুলের যেন তখন রাগ কারবার ক্ষমতা ছিল। তাই নাকি? এখন তো একদম খই ফুটছে। এখন ফুটবে না কেন শুনি? এখন তো গানও ফুটতে পারে। এই তো গাইছি, তা ধিন ধিন
রাম ছাগলে সাইকেল চালায়, হাতি পারে, ডিম। ঠাকুমা, আমার সেই মুড়িগুলান কোথায় গেল? পেটের মধ্যে শিয়াল ডাকতেছে, বিড়ালে আঁচড়াচ্ছে। ফটোখানা তুলে দিও জ্যাঠামশাই, কে জানে আবার কোন দিন নিখোঁজ নির্দোষ হওয়ার স্বাদ যায়। সাঙ্গবীর গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক করবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।